জারণ বিজারণ করাই দিচ্ছিলাম না? ইনফরমেশনটা আমাকে একটু দিবা তোমাদেরকে সাত থেকে জারণ বিজারণ করাই দিচ্ছিলাম কিনা। জারণ বিজারণ করানোর কথা। হ্যাঁ ডক্টর, কি মনে করো জারণ বিজারণ করানোর পর শুনবে না? স্যার 7 নম্বর হয়তো বাকি আছে স্যার, করানো হয়নি। না, 7 নম্বর অধ্যায় বাকি আছে, কিন্তু 7 নম্বর অধ্যায়ে জারণ বিজারণ বলছিলাম পড়াইছি। অ্যাটলিস্ট জারণ বিজারণটা পড়াইছি, সেটা পড়াইছিলাম, সেটা বলতে বলছি। নো স্যার। তোমাদের তাহলে এটুকু করলে ভালো। তো যাই হোক, এখন তোমাদের হলো যে এটা ওটা করার ছাড়া তোমাদের পক্ষে একটু যে ঘ নম্বর উত্তরটা বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? তাহলে ঘ নম্বরে জারণ এই জন্য আমাদের আহ, তাইলে পরে যদি আজকে না পড়ো, পরে যদি পড়ো জারণ বিজারণটা বুঝো, তাহলে সমস্যা হবে তোমাদের, বলো? হ্যাঁ, না স্যার। কারণ একটা জিনিস না বুঝা তোমার পড়া তো উচিত না। তখনই আর কি তোমার ক্লান্তি আসবে, যে মনে হবে যে এই জিনিসটা আমার মাথার মধ্যে একটা লোড নিতে হচ্ছে, আমি বুঝতে পারতেছি না, তুলে রাখবা। বিদায় দেওয়ানোর পরে মনে করো করানোর পরে তারপরে তুমি যেখানে যে আছে লোহাটা কিভাবে তোমার ইসের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়, আর তোমার মাধ্যমে কিভাবে লোহাটা সেটা তুমি করার পরে তুমি তারপরে এই জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে করতে পারো। দেখি আমরা আসলে কয়ের কিছু করবো, যেমন যে অ্যালুমিনিয়ামকে খোলা বাতাসে রাখা হয়, অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না। লোহাটা যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে লোহাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না সেটার লজিকটা করবো, কিন্তু লোহার ক্ষয় যে হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে হবে, যেটা নাকি এখন আমরা করি নাই। এই জন্য আমি চাচ্ছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়াটা পড়ায়া তারপরে আমরা এখানে মানে এই জিনিসটা আমরা নিজেরা দেখলেই বুঝবো, তাহলে সেটা বেটার হবে কিনা, কি মনে করছো বলো? তাইলে দেখো যে তাহলে প্রথমটা দেখো আকরিক ঘনীকরণ কি, তোমরা সেটা জানো। আকরিকে চূর্ণ বিচূর্ণ করে মিহি দানা বা পাউডারে পরিণত করা হয়। তাহলে সেই তাইলে সেই তোমার মিহি দানা বা পাউডারের সাথে অপদ্রব্য বা খনিজ বল মিশ্রিত অবস্থায় থাকে, ঠিক আছে? তাইলে ওই অপদ্রব্য বা খনিজ বল
দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আকরিক ঘনীকরণ। তাহলে আকরিক ঘনীকরণের অনেকগুলো স্টেপ আমরা দেখেছি। তার মধ্যে একটা ছিল রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ, আর তারপরে হচ্ছে এই বশীকরণ, না বশীকরণ না, সরি, তারপর হচ্ছে চুম্বকীয় পদ্ধতিতে ঘনীকরণ বা গাড়িকরণ, তারপরে ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ বা গাড়িকরণ। তাহলে এই যে পদ্ধতিগুলো ছিল, ঠিক আছে, এই পদ্ধতিগুলো ছিল। এখন তাহলে ঘনীকরণ বা গাড়িকরণ কাকে বলা হয়? আকরিকের চূর্ণ বিচ্ছিন্ন করলে তার মধ্যে দেখা যায় যে ওই পাউডারে পরিণত করা হচ্ছে, তাহলে সেই পাউডারের সাথে দেখা যাচ্ছে খনিজ মল বা অপদ্রব্য মিশ্রিত অবস্থায় আছে। তাহলে ওই খনিজ মল বা অপদ্রব্য মানে রিমুভ করে বিশুদ্ধ আহ আকরিক system, সেটা হচ্ছে আকরিকের ঘনীকরণ বা আকরিকের গাড়িকরণ বা কন্ডেনসেশন অফ বোথ। তবে খ নম্বর বলছে জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামিন আকরিকদের মধ্যে তাপজারণ প্রযোজ্য কোনটির ক্ষেত্রে ব্যাখ্যা করো। বলো, জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামিনের ক্ষেত্রে মানে কোনটার ক্ষেত্রে তোমার ই হবে, তাপজারণ প্রযোজ্য হবে? বলো। বলতে চাচ্ছ জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন। জিঙ্ক ব্লেন্ডের সংকেত তোমরা জানো, ক্যালামাইনের সংকেত জানো। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS আর ক্যালামাইন হচ্ছে ZnCO3। এখন জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইনের মধ্যে কোনটার ক্ষেত্রে তাপজারণ পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে সেটা তোমাদের এই স্টেজে নিজেদের বলতে পারা উচিত। বলো। এবং না বলতে পারলে কেন বলতে পারবে না সেটা বলো। তার মানে কি আগে তুমি যদি পড়ো নাই তারপর বলতে পারবে না? স্যার কি বলতেন স্যার একটু আবার বলবেন? কেন শুনো নাই তুমি? যে জোরে চিল্লাই স্যার ফোন আসছিল তো স্যার, এখন স্যার মোবাইল শোনা ছিল। কোন আকরিকের ক্ষেত্রে তাপজারণ প্রযোজ্য হবে? দ্যাটস দ্য পার্ট আই আস্ক। ঠিক আছে, বলো 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 বলো। তাহলে পরে নাই স্যার জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে আপনি দেখে বলছেন না স্যার, স্যার তো স্যার আগেই জানি। নিবন্ধ কারণ কি? স্যার তাপজারণের ক্ষেত্রে স্যার এই আমাদের ধাতব অক্সাইডে পরিণত করার ক্ষেত্রে তাপজারণ পদ্ধতি ব্যবহৃত হয়, যেখানে সালফাইড আকরিক আছে ওখানে। আর ক্যালামাইনের সংকেত, ক্যালামাইনের সংকেত তো আপনারা একদম শুরু থেকে দেওয়া ZnCO3। যেহেতু ক্যালামাইনের সংকেত আমরা সবাই কিন্তু স্টুডেন্ট এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাইলে এখানে জিঙ্ক স্যার ব্লেন্ডের জিঙ্ক ব্লেন্ডে স্যার ZnS, এখানে স্যার সালফাইড আছে, এই জন্য স্যার আমরা তাপজারণ ব্যবহার করি। আচ্ছা, সালফাইড নাকি সালফাইড? স্যার সালফাইড। ড না ড? ড। ড। আচ্ছা, ড হইলে ঠিক আছে। আর সালফাইড যদি বলি তাহলে ঝামেলা আছে আবার। ঠিক আছে, সেটা যদি ড যদি বলি, আর ড যদি বলি তাহলে হবে জেড। আর ZnCO3 মানে কি? ক্যালামাইন। ক্যালামাইন জিঙ্ক ধাতুর কোন ধরনের আকরিক? কার্বনেট। কার্বনেট আকরিকের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য? স্যার বশীকরণ। বশীকরণ বা ক্যালসিনেশন। তাহলে বলছে সুতরাং এদের মধ্যে জিঙ্ক ধাতু সালফাইড আকরিক হলো, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক ধাতু কার্বনেট আকরিক। কার্বনেট আকরিককে ধাতব অক্সাইডে রূপান্তরিত করার জন্য তাপজারণ এবং বশীকরণ পদ্ধতি ব্যবহৃত হয়। তাই জিঙ্ক ব্লেন্ডে সালফাইড আকরিক হওয়ার কারণে আকরিকদের ক্ষেত্রে তাপজারণ পদ্ধতি প্রযোজ্য। রাইট? বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। আর মিউজিক কিন্তু আমি বাজাচ্ছি না, পাশের বাড়িতে বাজাচ্ছে। এটা সাউন্ড আসতে পারে।
ওখানে আবার কিছু করার নেই। ঠিক আছে? 6 নাম্বার হচ্ছে আয়রনের আকরিকগুলো হচ্ছে আর যে এখানে আয়রনের আকরিক দেখাই দিচ্ছি তোমাকে যে উদ্দীপক দ্বিতীয় মৌলের নিষ্কাশনের ক্ষেত্রে বার্তা সিলির বিষয়গুলো লেখা। কি মানে নিউজিল্যান্ড কি বেশি আছে? আসে না আসে না। স্যার আমরা তো শুনেই না নিয়ম করতে। তাহলে good। তাহলে এখন দেখো তোমাদের আকরিকের নামগুলো আগে থেকে জানিয়েছি। আয়রনের আকরিক আছে হচ্ছে ম্যাগনেটাইট, তারপরে হেমাটাইট, তারপরে ব্রাউন হেমাটাইট বা লিমোনাইট, এগুলো হচ্ছে আয়রনের আকরিক। তাহলে সে আকরিক থেকে তোমাকে বলছে যে লৌহ নিষ্কাশন করবা, সেই লৌহ নিষ্কাশন করার জন্য তোমাকে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এটা ঢাকা বোর্ড 2015-তে এসেছিল যে লৌহ নিষ্কাশনের সময় বার্তাশিলিতে যে ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। ঠিক আছে, 2015। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে এখানে যে ছবিটা আছে সেই ছবিটা তোমাদের পরীক্ষার মধ্যে আঁকতে হবে না, তোমাদের হচ্ছে জাস্ট বর্ণনাটা লিখলেই হবে, কিন্তু বিষয়গুলো মেইনলি তোমাদেরকে দিতে হবে। তাহলে এখন কি মেইন শুনতে পাও? না স্যার, নোট স্যার আসেই না। তাহলে বলছে এখন তাসমিন আমাকে ইনবক্স করতে হবে যে স্যার এখানে আপনি আধার বা চার্জ লিখছেন, এখন শব্দটা আধান বা চার্জ হবে কিনা, সবারই এটাই চিন্তা ভাবনা করা স্বাভাবিক, কিন্তু আসলে এখানে আধারই হবে। আধার মানে হচ্ছে আমি এই ধাতু নিষ্কাশন করব, তাহলে সেই ধাতু নিষ্কাশন করার জন্য চুলার মধ্যে আমাকে যে জিনিসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আধার। ঠিক আছে, আধার, এবং সেটাকে ওই যে চার্জ নামে ডাকা হয়, আধার বলা হয়, চার্জ বলা হয়। যে শব্দটা আধান বা চার্জ হবে না, আধার বা চার্জ লেখা আছে সেটিই হবে। তাহলে এখানে কি কি দেওয়া হয় বার্তাশীলের মধ্যে, ঠিক আছে, সেগুলি আমাদেরকে জানতে হবে। এখন আহ তাহলে কি কি দেওয়া হয় আমাদের হলো আধার বা চার্জ হিসেবে চুনাপাথর লাগে, তারপরে কোক দেওয়া হয়, তারপরে আকরিক, আকরিকের মধ্যে হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট আর ব্রাউন হেমাটাইট বা লিমোনাইট। তাহলে এখানে আমি তোমাদেরকে সিকোয়েন্সটা মনে রাখতে বলবো, কারণ চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কোক হইতেছে কার্বন, কোক কয়লা বা কার্বন, আর আকরিক হইতেছে তোমার জোডি। তাহলে সিকোয়েন্সটা মনে রাখবা কেন? সিকোয়েন্স মানে হচ্ছে প্রথমে চুনাপাথর লিখছি, তারপরে কোক কয়লা লিখছি, তারপরে আকরিক লিখছি, সিকোয়েন্স মনে রাখবা। মনে রাখলে তোমার সুবিধাটা হইব কি, আমি তোমার বলে দিই। প্রথমে চুনাপাথরের কাজ, চুনাপাথরের কাজ কমপ্লিট করার পরে তারপরে কোকের কাজ, তারপরে কোকের কাজ কমপ্লিট হওয়ার পরে ফাইনালি কার কাজ বলো? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। প্রাইমোমেটেড বা লিমোনেটেড কাজ। তাহলে এইভাবে তোমাকে মনে রাখতে হবে আধার বা চার্জের তিনটা ক্রম, আর বিক্রিয়াগুলো অনেকগুলো বিক্রিয়া, কিন্তু বিক্রিয়াগুলোকে ইজি করে কেমনে লেখা যাবে সেই শর্টকাট বলে দিব এখন। ঠিক আছে, তারপরে স্যার কোক, স্যার এখানে কোকের বদলে কার্বন দেওয়া যায় না? না, ওইটাকে বলে কোক কয়লা। ঠিক আছে, কার্বনে অনেকগুলো রূপভেদ আছে, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে হীরা, একটা হচ্ছে রক্ত কয়লা, একটা হচ্ছে সীসা কয়লা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কোক কয়লা। এরকম কার্বনে অনেকগুলো রূপভেদ আছে, তার মধ্যে স্ফটিক আকার রূপভেদ হচ্ছে ডায়মন্ড আর গ্রাফাইট, আর অন্যান্য গুলো হচ্ছে মানে গুড়া গুড়া রূপভেদ। তাহলে ওই গুড়া গুড়া রূপভেদ গুলো, ঠিক আছে, মধ্যে আমাদের এই যে কোক কয়লাটাও আছে। তাহলে এই কোক কয়লাটা মানে আমাদের ওইটা একটা ভ্যারিয়েন্ট যেটা নাকি এখানে আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে মানে বড় বড় কালো পাথরের মতো হয়। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা। তাহলে এখন এটা ওইটার ছবিটা যদি তুমি দেখতে চাও তাহলে নেটে সার্চ করে দেখবা আর কি কোকের ছবি কেমন হয়। কেমন? তাহলে বলা হচ্ছে যে তারপরে হচ্ছে খনিজ মল, ক্যালসিয়াম ফসফেট আছে, তারপরে সিলিকা বা বালি আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, আর ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে। এগুলি হচ্ছে এই তোমার এই খনিজ মল। এখন প্রশ্ন করি যে খনিজ মল গুলো কি আমরা ওই যে চুলার মধ্যে আমরা কি কোকের খনিজ মল গুলো ঢাইলা দিই, নাকি সেটা আকরিকের মধ্যে থাকে, আকরিক ঢাললে অটোমেটিক্যালি চুলার মধ্যে জায়গা? এই আকরিক বিষয়টা ঢাললে শর্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ ইচ্ছা করে তো আমরা খনিজ মল দিব না, তাই না? ইচ্ছা করে তো আমাদের খনিজ মল দেওয়ার প্রয়োজন নাই। তাহলে ওই আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় যে যে খনিজ মল থাকে সেই খনিজ মল গুলোকে আমরা এখানে আলাদা করার চেষ্টা করছি। স্যার একটা হচ্ছে ঘনীকরণ করে দিলে হয় না? হ্যাঁ, স্যার ঘনীকরণ করে তারপরে চুলায় দিলে? না ওইটা ফাইনালি করা হয়। ওইটা হচ্ছে ফসফরাস, ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে তোমার এই যে কি বলে সিলিকন, এগুলি মনে করো আকরিকের উপরে
তোমার ওইটা মানে আকরিকের মধ্যে থাকে। তোমার ফাইনাল যে লোহাটা তুমি পাইবা ঢালাই লোহা, সেই ঢালাই লোহার মধ্যে থাকে। ঠিক আছে, এখন ওই ঢালাই লোহার মধ্যে এগুলি থাকে। আর ওই ওখানে মনে করো কার্বনিক কম্পোজিশন চেঞ্জ করে কখনো আমরা মনে করো শক্ত লোহা বানাই, কখনো মনে করো স্টেনলেস স্টিল বানাই। এটা ফাইনালি তোমার ওখানে থাকবে আর কি। যেই গলিত লোহাটা আমরা ফাইনালি বাইর করবো সেখানে ওই জিনিসটা থেকে যাবে। সেটা হচ্ছে খনিজ মল হিসেবে থাকবে না, সেটা হচ্ছে ফসফরাস, সিলিকন বা তোমার ম্যাঙ্গানিজ হিসেবে এটা থাকবে। ঠিক আছে, এটা পরে বর্ণনা পেতে পারো, আমি জানি না, হয়তো আসবে। তাহলে আমি এখানে যেটা করছি সেটা সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। ক্যালসিয়াম ফসফেট থাকে, সিলিকা বা বালি থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকে, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড থাকে। তাহলে বলা হচ্ছে আকরিক কোক ও চুনাপাথরকে কাপোকণ পদ্ধতিতে চুল্লির উপরের অংশ দিয়ে প্রবেশ করিয়ে নিচের অংশ দিয়ে উত্তপ্ত গরম বাতাস প্রবাহিত করলে চুল্লির বিভিন্ন অংশে বিভিন্ন তাপমাত্রায় নিম্নলিখিত বিক্রয়গুলো ঘটে। এটা বলেছে তোমার আকরিক কোক এবং চুনাপাথর। আকরিকের মধ্যে আকরিক দিলে টান টানলে যেমন মাথা আসে, তাহলে আকরিককে টানলে অটোমেটিক্যালি খনিজ বল চলে আসবে। তাহলে আকরিক কোক আর চুনাপাথরকে কাপ এবং কোন পদ্ধতিতে চুল্লির উপরের অংশ দিয়ে প্রবেশ করে দিয়ে। কাপ ও কোন পদ্ধতি মানে কি? কাপ ও কোন পদ্ধতি অবশ্যই এখানে দেয় নাই, যাই হোক। কাপ আর কোন পদ্ধতি হচ্ছে তোমার চুলার যে মুখটা আছে না, সেই চুলার মুখের মধ্যে তুমি এই মনে করো যে তোমরা সোর্স দিয়া কেরোসিন তেল ডালো না, একটা বোতলের মধ্যে মনে করো কেরোসিন তেল ডাললা সোর্স দিয়া, এরকম। তাহলে ওইরকম মনে করো একটা মানে ওইরকম একটা তোমার এই ওইরকম একটা সোর্সের মতো থাকে। ঠিক আছে, তাহলে ওইটা মনে করো ওই তোমার চুলার মুখের মধ্যে বসানো হবে। এমন ভাবে বসানো হবে যাতে চুলাটার কোনো দিক দিয়ে মনে করো ওই না থাকতে পারে, চুলাটার সব দিক দিয়ে যেন তোমার মনে করো আটকায় জায়গা, এমন ভাবে বসানো, একদম খাপে খাপে বসাই দেওয়া হবে। ঠিক আছে, ওখানে কোনো স্পেসিং থাকবে না। শুধুমাত্র ওই যে যে জিনিসটা তুমি বসাচ্ছ, কোন টাইপের যে জিনিসটা, কোনা টাইপের, তোমার ওই যে মুড়ির যে তোমরা যে ঝালমুড়ি বানায় দেয় মামারা, ঠিক আছে, ওখানে যে তোমার ঠোঙ্গা থাকে না, ঠোঙ্গা দেখছো না, ঝালমুড়ি যে বানায় দেয়, একটা চিকন কোণের মতো থাকে না? তারপরে কোন আইসক্রিম থাকতো না, কোন আইসক্রিমের মধ্যে কোন থাকে না? হুম, ইয়েস স্যার। হ্যাঁ, ওইরকম একটা কোণ মনে করো চুলার উপরে বসাই দেবে। তাহলে বসাই দিয়ে মনে করো ওই কোণের উপরে মনে করো যে অন্য জিনিসগুলো আকরিক, তারপরে কোক আর চুনাপাথর ওখানে ঢাইলা দেবে। কিন্তু ওই যে কোণটা আছে, সেই কোণটা হচ্ছে চুলার চারদিকের যে দেয়ালে সেটা শক্তভাবে লেগে থাকে, যাতে ওখানে বাতাস টাতাস অন্য দিক থেকে মনে করো না আসে। মানে নিচের দিকে তোমার মনে করো ই করা হয়, মনে করো নিচের দিক দিয়ে মনে করো উত্তপ্ত গরম বাতাস প্রবাহিত করা হয়। উপরের দিক থেকে মনে করো যে বাতাস টাতাস সেগুলি ফ্লো করানো হয় না। তাহলে কোণের কোণের মধ্য দিয়ে মনে করো আকরিক কোক আর চুনাপাথরকে ওই চুলার মধ্যে ঢেলে দেওয়া হয়, যেটা ছবি নাকি এখানে দেওয়া নেই, শুধুমাত্র লেখা আছে আয়রন ওর, কোক আর লাইমস্টোন, সেটা হচ্ছে দেওয়া হচ্ছে। তারপরে তোমার মেইন রিয়েকশনস গুলো এখানে আছে, কি কি রিয়েকশনস আছে এবং খেয়াল করতো যে নিচের দিক দিয়ে তোমার গরম বাতাস প্রবাহিত করা হচ্ছে, হট এয়ার ব্লাস্ট। ঠিক আছে, আর মোল্টেন আয়রন ট্যাপস্টপ, এখানে তোমার এই যে লাল যে পার্টটা সেখান দিয়ে তোমার মনে করো আয়রন বের করে নেওয়া হচ্ছে। তারপর স্ল্যাগ ট্যাপস্টপ সেপারেশন। ঠিক আছে, তাহলে স্ল্যাগটা হালকা থাকে, আয়রনটা তার তুলনায় ভারী থাকে, এর জন্য স্ল্যাগটার ডেন্সিটি থাকে কম, এই জন্য নিচে থাকে গলিত লোহা আর তার উপরে থাকে স্ল্যাগ থাকে, বা এই তোমার ধাতুমল থাকে। স্ল্যাগের বাংলা হচ্ছে ধাতুমল, ধাতুমল সম্পর্কে বলবো। তাহলে ওই যে ধাতুমলটা আছে, সেই ধাতুমলটা মনে করো গলিত লোহার উপরে ধাতুমান অবস্থায় থাকে। তাহলে বাম দিকের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বের করে নেওয়া হয় হচ্ছে তোমার চুলাটা অবশ্য সিলিন্ড্রিক্যাল, বাম ডান বলা যাবে না, মানে একদিক দিয়ে বের করে দেওয়া হয় তোমার এই যে এই ধাতুমল, যেটাকে নাকি এখানে স্লাগ বলা হচ্ছে, আর আরেক দিক দিয়ে গলিত লোহাকে বের করে দেওয়া হয়। কিভাবে বের করা হয়? যেমন আমরা ট্যাপ ঘুরাইলে পানি পড়ে, ঠিক একইভাবে এরকম একটা ট্যাপিং সিস্টেম থাকে, ওটা যদি আমরা ঘুরাই তাহলে ওটা থেকে মনে করো বের হয়ে চলে আসে, এরকম একটা বিষয়। তাহলে বলা হচ্ছে যে তোমার হচ্ছে চুল্লির বিভিন্ন অংশে বিভিন্ন তাপমাত্রায় নিম্নলিখিত বিষয়গুলো ঘটে। তাহলে বলো দেখি যে চুলার কোন অংশে মনে করো টেম্পারেচারটা বেশি থাকবে? স্যার উপরে না? উপরে নাকি নিচের দিকে? তার নিচের দিকে। নিচের দিক দিয়ে মানে গরম বাতাস প্রবাহিত করা হয়, তো ওই নিচের দিকে মনে করো এটার পরিমাণ বেশি থাকার কথা। এই চুলাটার তিনটা অংশ আছে, একটা হচ্ছে স্টোভ কলাম, তারপরে বস, আর হচ্ছে হার্ট। ঠিক আছে, তাহলে এই চুলার এই অংশগুলি দেখে দিতে না, কারণ বর্ণনা এমনি অনেক বড় হয়ে যাবে। তাহলে প্রথমে আমি তোমাকে বলেছিলাম যে তুমি প্রথমে চুনাপাথর মনে রাখো, তারপরে কোক কয়লা মনে রাখো, তারপরে তুমি এই যে আয়রনের আকরিকগুলি মনে রাখো। তাহলে চুনাপাথরকে যদি তুমি হিট দাও, তাহলে তোমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। তাহলে চুনাপাথর যে মেনশন করছিলাম, চুনাপাথরের কাজটা শেষ হয়ে গেল কেন এখানে? ইয়েস স্যার।
তারপরে কাজটা আর আসছে, আমি বলছিলাম চুনা পাথর, তারপরে কোক, তারপরে হচ্ছে আয়রনের আকরিক। এরপরে কার কাজটা আসবে? কোক কয়লা। কোক কয়লা। তাহলে ওই যে তুমি দেখলা যে তোমার ক্যালসিয়াম কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে কোক কয়লা রিয়েকশন করবে, কোক কয়লা রিয়েকশন করে সেখানে মনে করো কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। রিয়েকশনটা হবে CO2 প্লাস 3, সেখান থেকে হচ্ছে 2CO। তাহলে এই যে কার্বন মনোক্সাইড আছে, সেই কার্বন মনোক্সাইড কি করবে? তোমার ওই যে আয়রন অক্সাইড, আয়রনের যে অক্সাইড গুলো আছে, তার মানে ম্যাগনেটাইট আছে, তারপরে হেমাটাইট আছে, তারপরে লিমোনাইট আছে, আয়রনের এই যে অক্সাইড গুলো আছে, সেই অক্সাইড গুলো থেকে কার্বন মনোক্সাইড কি করবে? অক্সিজেনকে বের করে নিয়ে আসবে। তাহলে মনে করো যে ম্যাগনেটের মধ্যে তোমার মনে করো ছিল আয়রন ছিল 3টা, আর মনে করো অক্সিজেন ছিল 4টা। যদি তুমি পড়ে থাকো, ঠিক আছে, এটা কিন্তু পড়ে ফেলো, যদি মনে করো পরে যদি পড়ো তাহলে ঝামেলার মধ্যে পড়বা। তাহলে মনে করো আয়রন ছিল 3টা আর অক্সিজেন ছিল 4টা। তাহলে মনে করো ওই যদি কার্বন মনোক্সাইড ওই Fe3O4 যদি 4টা অক্সিজেন বাইর করে লয়ে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি আর মনে করো অক্সিজেনটার মধ্যে থাকতে পারবে, নাকি শুধু এটি হয়ে যাবে? শুধু একটি হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট কি? Fe3O4 কে Fe3O4 হিসেবে রাখা, নাকি এটি বের করা? এটি করে এটি আর হ্যাঁ, তাহলে আমরা এটি পেয়ে গেলাম আমাদের। বুঝছো? তাহলে আমরা স্যার আয়রন পেয়ে গেছি। ডায়াগ্রাম, হ্যাঁ, কি বললাম? স্যার ডায়াগ্রামটাতে কি স্যার সবচেয়ে কম তাপমাত্রার স্যার কি উপরের দিকে থাকবে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? স্যার আমারও তাই মনে হয়। আর নিচের দিক দিয়ে তো হট এয়ার ব্লাস্ট ফ্লো করা হয়, ওখানে থাকার কথা। তারপর আমি দেখবো না। এখন কথা হচ্ছে যে কথাটা হলো যে আমাদের এখানে যে একটা আফ্রিকার মধ্যে কিন্তু পানি ছিল, ঠিক না বলবেন? ব্রাউন হেমাটাইট, লিমোনাইটে। ব্রাউন হেমাটাইট বা লিমোনাইটের মধ্যে পানি ছিল না? হুম। ইয়েস স্যার। তাহলে ব্রাউন হেমাটাইট বা লিমোনাইট থেকে যদি তুমি পানি রিমুভ করতে চাও, তাহলে তোমাকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে? বশীকরণ নাকি তাপজারণ? বশীকরণ নাকি তাপজারণ? একটুও পড়ো না। স্যার বশীকরণ। লজিক কি বলো, লজিক? স্যার বশীকরণে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ওখানে হাইড্রোক্সাইড, কার্বনেট স্যার এগুলো দূর করা যাবে, যেগুলো পরে দূর করা স্যার কঠিন। কার্বনের আকরিক হবে, অথবা আকরিকের মধ্যে যদি পানি থাকে, তাহলে আমরা বশীকরণ পদ্ধতি অ্যাপ্লাই করি। এত সহজ করে তোমাকে আমি দিচ্ছি চ্যাপ্টারটা, তারপরে তুমি মনে করো কিছু করতেছো না। মানে পড়াশোনার কোনো খবর নেই তোমাদের। কবে যে পড়বা? পরীক্ষা এলে পড়বা মনে হয় না? হুম? তোমাদের তো ধমক দিতে হবে আমাকে, পড়াশোনা করতেছো না মোটেই। হ্যাঁ, বলো বলো, কথা বলো, আগে কেমনি ক্লিয়ার করো। যে পড়াশোনা করবা নাকি মনে করো এই করবা না আর কি, বলো। স্যার করবো। ক্লাসের যদি কি খাতা দেখে দেখে দেখেছো? না স্যার, স্যার মনে আছে। সপ্তাহ কাছেই। ইয়েস স্যার। স্বপ্ন, পড়াশোনার কি খবর? স্যার একটু দুর্বল আছে স্যার, কিন্তু স্যার আশা করি স্যার 85 এর মতো স্যার ক্যাচ আপ করে নেবো স্যার। এখন মনে করো স্কুলে শুরু হইব তোমার এই যে কুইজ, তাই না? স্যার কুইজের ডেট কবে দিতে পারে তোমাদেরকে, বলো। স্যার ডেট কি ফিক্সড হয়েছে? না, আমি আমি জানি না এখন। ডেট হইলে তো মানে আমাদেরকে ব্রাদার হয়তো বা ডাকতেন। স্যার অনেকে ঠিক আছে। বলতেছে নাকি পূজার ছুটির পরে নাকি হবে। হ্যাঁ, পূজার ছুটির পরে তো ডেফিনেটলি হবে না? তাহলে এখন এই পূজার ছুটি উপলক্ষে তোমাদের কয়দিন বন্ধ দিতে হবে বলবেন, হিন্দু ধর্মের যারা আছে? মানে যে কদিন বন্ধ না দিবে না সে কদিন দিলে, ঠিক আছে?
আমাদের মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। দেখা যায় যে কয়দিন না হইলেই না, সেই কয়দিন বলবা সেই কয়দিন ছুটি দিবে। যেমন স্কুল বন্ধ থাকবে 12 তারিখ থেকে বোধহয় 20 তারিখ, আর জানি না 20 তারিখ খুলবে নাকি 20 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, সেটা আমার কাছে স্পষ্ট না। আর কথা হচ্ছে যে তার মধ্যে কয়দিন ছুটি দিতে হবে, বা সেই ছুটি দেওয়ার ডেটটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, সেটাও জানানো যায় আমাকে। স্যার আজকের মধ্যে দেখে বলি নতুন করে। স্যার 18 তারিখ থেকে শুরু করলে না? হ্যাঁ 18 তারিখ থেকে ছুটি চাচ্ছ? না স্যার 18 তারিখ থেকে তো আবার ক্লাস কন্টিনিউ। মানে 12 তারিখ যদি স্কুল ছুটি দিয়ে দেয়, তাহলে আমাদের এখানে ছুটি 12 তারিখ থেকে, এরকম বলতেছে। ইয়েস স্যার। 2 তারিখ ঠিক নেই। না, তোমরা আর একটু মানে তোমরা যদি আহ, আমি তোমাদের বলছি না যে তোমাদের উৎসবটা হয়ে যাক, কিন্তু সেটা আমি বলতেছি যে তাইলে তোমাদের কি 12 থেকে এই পর্যন্ত, তোমাদের 17 পর্যন্ত, মানে এই ছুটিটা, এটার মধ্যে তোমাদের কোনো না কোনো আছে, মানে উৎসব আছেই, এরকম। বলো বলো। ইয়েস স্যার। কি করা যায়, এখানে তো সিলেবাস তো শেষ স্যার করতে আমার মনে হবে। হয় স্যার 11 আর 13 তারিখ বন্ধ হয়েছে। স্যার 11 তারিখ বন্ধ দিলেই হবে স্যার। কত 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 বললাম? 11 আর 13 কি বন্ধ, নাকি 11 13 ক্লাস করতে পারবো, অন্যান্য দিন বন্ধ, এরকম কিছু? 11 আর 13। 11 13 কি 11 আর 13। বন্ধ? 11 13 বন্ধ বন্ধ লাগবে? তোমরা মানে এটা কি? সিলিকা বালি, তারপরে এটা ছিল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো ছিল। তোমাদের আমি রিঅ্যাকশনটা বলছি যে এমনি এমনি হবে, এবং আমি ওখানে ব্যাক করলাম এই কারণে যে যদি আকরিকের মধ্যে পানি থাকে, তাহলে বস্তুকরণটা মনে করো পানিটা দূর করতে পারবে, সেটা তোমাকে বলা হচ্ছে। এখন তোমাকে আমি এই যে বলছে যে এই যে Fe3O4, তারপরে Fe2O3, তুমি তো মনে করো এই এই তোমার হেমাটাইটের মধ্যে তো তোমার Fe2O3 ওইটা আছে, আর তুমি লিমোনাইটের মধ্যে 3 অণু জল আছে, তুমি যদি ভস্মীকরণ করো ওই 3 অণু জল থাকবে নাকি 3 অণু জলও চলে যাবে? বলো। 3 অণু জল যদি চলে যায়, তাহলে যে অক্সাইডটা হবে সেই অক্সাইডটা হবে Fe2O3। তাহলে তোমার, তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে, হেমাটাইট হয়ে যাচ্ছে। তাহলে Fe2O3 দুই ক্ষেত্রে তুমি পাচ্ছ, হেমাটাইট তো Fe2O3 হিসেবেই আছে, আর Fe2O3 এর সাথে যদি 3 অণু জল থাকে, তাহলে সেই 3 অণু জলকে ভস্মীকরণের মাধ্যমে দূর করলে সেখান থেকে তুমি আবার হেমাটাইট পাচ্ছ নাকি? বলো। ইয়েস স্যার। আর কথা হচ্ছে যে তাহলে তুমি বিক্রিয়া কেমনে লিখবা? বিক্রিয়ার মধ্যে খেয়াল করে দেখো, Fe3O4, আয়রন আছে 3টা, অক্সিজেন আছে 4টা, রাইট? বলো। ইয়েস স্যার। আয়রন আছে 3টা, অক্সিজেন আছে 4টা। তাহলে তুমি মনে করো এখানে নিয়মটা হচ্ছে কি, এখানে নিয়ম বা নিচের খনিজ মৌলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে অক্সিজেন পরমাণু যে কয়টা থাকবে, তোমাকে সেই কয়টা কার্বন মনোক্সাইড যোগ করতে হবে। তাহলে Fe3O4 এর মধ্যে অক্সিজেনের পরমাণু কয়টা আছে? 4টা। 4টা। তাহলে কার্বন মনোক্সাইড কয়টা দিবা? 4 অণু 4টা। কার্বন মনোক্সাইড। 4টা কার্বন মনোক্সাইড দিবা, সেই 4টা কার্বন মনোক্সাইড থেকে তুমি 4টা কার্বন ডাই অক্সাইড পাবে। তাহলে 4টা অক্সিজেন যদি মনে করে Fe3O4 থেকে চলে যায়, তাহলে আয়রনের পরমাণু কয়টা থাকবে? 3টা। 3টা, সেটাকে আমরা CF হিসেবে লিখবো। ঠিক আছে, তাহলে বলো দেখি, Fe3O4 এর ক্ষেত্রে তুমি 4টা কার্বন মনোক্সাইড দিলা, 4টা কার্বন ডাই অক্সাইড পাইলা, 3 পরমাণু মনে করো লোহা পাইলা। আর Fe2O3 এর ক্ষেত্রে এই সিস্টেমটা কি হবে বলো তো দেখি, বলো বলো। Fe2O3 এর ক্ষেত্রে এই সিস্টেমটা কি হবে বলো? স্যার এখানে 3
তিনটা অক্সিজেন পরমাণু আছে Fe2O3 তে, এই জন্য স্যার আমরা তিন অণু কার্বন মনোক্সাইড নিব, এখান থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং 2 অণু স্যার দুইটা সেরাম। এটা সেরাম বা আয়রন, ঠিক আছে? তাহলে সিস্টেমটা ক্লিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে যে এই খনিজ মলের ক্ষেত্রে একই সিস্টেম, এই জন্য আমি সিস্টেমটা বুঝাই। তাহলে খনিজ মলের ক্ষেত্রে আমাদেরকে খালি একটা বিষয় মনে রাখতে হবে, যেটা হচ্ছে উপরে রিয়েকশন CH3PO করছি, এখান থেকে তুমি পাবে 3CA + P2O5। আমি পুরো জায়গার ভিতরে এই একটা রিয়েকশনই পাইছি, যেটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবং খনিজ মলগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে বলছি। প্রথমে ক্যালসিয়াম ফসফেট নিয়ে কাজ করছি, ক্যালসিয়াম ফসফেটকে যদি উৎপত্তি করি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাপ দিতে হবে, প্রত্যেক ক্ষেত্রে তাপ লাগবে। তাহলে এখানে আমরা যদি ক্যালসিয়াম ফসফেট ইউজ করি, তাহলে আমরা 3টা ক্যালসিয়াম অক্সাইড পাবো আর P2O5 পাবো, ঠিক আছে? তারপরে আমাদের পরবর্তী খনিজ মল ছিল কি? পরবর্তী খনিজ মলগুলো আমাদের ছিল এই সিলিকা বা বালি, তারপরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যার সংকেত MnO2, আর ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটা হচ্ছে Mn2O3, ঠিক আছে? তাহলে এখন আমাদের P2O5 আমরা পেয়ে গেছি, P2O5 কে আমরা ফসফরাস বানাই ফেলি। এখন তাহলে দ্বিতীয় খনিজ বল আমাদের ছিল SiO2। তাহলে জানতে চাচ্ছিলাম SiO2 এর মধ্যে অক্সিজেনের অ্যাটম কয়টা আছে? দুইটা। দুইটা। তাহলে আমি SiO2 এর মধ্যে আমি এই কার্বন পরমাণু কয়টা দিব? দুইটা। তাহলে সেখান থেকে আমি কার্বন মনোক্সাইড কয়টা পাবো? 2 অণু। আর SiO2 যদি দুইটা অক্সিজেন চলে যায়, ওখানে শুধুমাত্র কি থাকবে? সিলিকন। সিলিকন। পরেরটা হচ্ছে MnO2। MnO2 অক্সিজেন পরমাণু কয়টা আছে? হ্যাঁ। আর তাহলে আমি এখানে কার্বন কয়টা দিব? দুইটা। কার্বন মনোক্সাইড কয়টা হবে? 2 অণু কার্বন মনোক্সাইড। আর ম্যাঙ্গানিজের পরমাণু কয়টা হবে? একটা। লাস্ট ওয়ান Mn2O3। Mn2O3 এখানে অক্সিজেন অ্যাটম কয়টা? 3টা। কার্বন কয়টা দিব? 3। 3টা। তাহলে কার্বন মনোক্সাইড কয়টা হবে? 3টা। ম্যাঙ্গানিজ কয়টা হবে? 2টা। এরপরে হচ্ছে ওই যে প্রথম বিক্রিয়া থেকে আমি P2O5 পাইছিলাম, ওইটাকে একটু কনসিডারেশন। স্যার হ্যাঁ স্যার এখানে Mn2 এর নিচের 2টা সামনে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিচের দুটো সামনে আছে। আর এখানে আমি দেখলাম যে ওই যে ক্যালসিয়াম ফসফেট যে বিষয়টাকে আমি ইউজ করছি, তখন আমি ক্যালসিয়াম অক্সাইড পাইছি আর P2O5 পাইছি না? ইয়েস স্যার। তাহলে ওই P2O5 এর মধ্যে অক্সিজেনের অ্যাটম কয়টা আছে? 5টা। তাহলে আমি কার্বনের অ্যাটম কয়টা দিব? 5টা। কার্বন মনোক্সাইড কয়টা হবে? 5 অণু। 5টা কার্বন মনোক্সাইড হবে, 5 অণু হবে। আর ফসফরাসের পরমাণু কয়টা থাকবে? 2টা। তাহলে বিক্রিয়া কি কঠিন তোমার কাছে মনে হচ্ছে? হ্যাঁ স্যার। নাকি উপরের পার্টগুলো মনে রাখলে তুমি নিচের পার্ট লিখতে পারবা? টেকনিকটা এরকম কি, যে উপরের পার্ট তুমি মনে রাখবা, নিচের পার্ট তুমি লিখতে পারবা অটোমেটিক, সেটা এরকম? ইয়েস স্যার। আর ভাবতে পারো কিনা তুমি চিত্রটা না দিলে তোমার উত্তরটা কতটা সিম্পল হয়ে যাচ্ছে, কতটা সুন্দর হচ্ছে চিত্রটা যদি না দাও পরীক্ষা, তোমার এখানে টাইম ওয়েস্ট করছে না। নাকি ইয়েস স্যার। পরীক্ষা মধ্যে চিত্র দিতে হবে না, একদম দরকার নেই চিত্রটা, টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। খালি আমি যতটুকু বর্ণনা লিখছি ততটুকু বর্ণনা লিখে দিচ্ছি, চিত্র দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তারপর হচ্ছে খনিজ মল থেকে ধাতু মল উৎপাদন। ধাতু মল সম্পর্কে পরে আবার একটু আছে, মানে এখানে কিছু আলোচনা আছে। এখন কথা হচ্ছে যে খনিজ মল থেকে ধাতু মল উৎপাদন করবা কেমনে, ঠিক আছে? সেই জিনিসটা, স্যার ধাতুমল কি? ধাতু মল হচ্ছে তোমার এই খনিজ মল আর কি অতটা কাজে লাগে না, তো এই জন্য এটাকে কাজে লাগানোর জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য তার সাথে তোমার তোমার এসিডিও প্লাস ফ্লাক্স পয়েন্ট আর কি, প্লাস FLUX এসিডিও ফ্লাক্স বা ক্ষারীয় ফ্লাক্স যোগ করা হয়। এসিডিও ফ্লাক্স বা ক্ষারীয় ফ্লাক্স যদি আমরা যোগ করি, তাহলে সেখানে তোমার হয় খনিজ মলটা তখন ধাতু মলে পরিণত হয়। তার মানে হচ্ছে যে খনিজ মল প্লাস বিগালক, সেখান থেকে আমরা ধাতু মল পাবো। যেটা আমি পরে বুঝাচ্ছি, এটা যেহেতু একটু মানে কনফিউশন আছে নিচে, মানে ধাতু মল নিয়ে আর একটু কাজ আছে আমার, ওই জিনিসটা করার পরে তুমি এই বিক্রিয়া এমনি বুঝে যাবে। সেই জিনিসটা ভালো হয় না যে নিচের জিনিসটা তুমি পড়ে আসবা, তখন তোমার মনে হবে ও আচ্ছা তাহলে এটা বুঝতে
যে ঠিক আছে খনিজ মল ছিল কি SiO2, তাহলে তার সাথে স্যারে ই করছে যে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন মানে ই করছে, যোগ করছে। ক্যালসিয়াম অক্সাইডটা কোথা থেকে পাইছি? ক্যালসিয়াম কার্বনেট হিট করছিলাম, ওখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাইছি। তারপরে ক্যালসিয়াম ফসফেট উৎপন্ন করছিলাম, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাইছি। ওই যে CA3PO4 সেটাকে হিট দেওয়া হয়েছিল, PCAO প্লাস P2O5 হয়েছিল। ওখানে কি 3 অণু ক্যালসিয়াম অক্সাইড হয়েছিল কিনা? হুম, 3 অণু ক্যালসিয়াম অক্সাইড হয়েছিল। রিয়েকশনটা মনে করতে হবে, CA3PO4 সেখান থেকে পেয়ে গেছো CCAO প্লাস P2O5। 3 অণু ক্যালসিয়াম অক্সাইড হয়েছিল কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আর ক্যালসিয়াম কার্বনেটকে হিসেবে নাকি তুমি উৎপত্তি করছিলা, তখন মনে করো 1 অণু ক্যালসিয়াম অক্সাইড হয়েছিল কিনা বলো। প্রথমে চুনাপাথর উৎপত্তি করলে আমি কথা হচ্ছে এই যে সিলিকন ডাইঅক্সাইড সেটা খনিজ মল, তার সাথে যদি তুমি ক্যালসিয়াম অক্সাইড যোগ করে দাও, তাহলে সেখান থেকে তুমি ক্যালসিয়াম সিলিকেট পাবা, সেটা হয়ে যাবে তোমার ধাতু মল। খনিজ মলকে কার্যকরী উপায়ে কাজে লাগানোর জন্য তার সাথে বিগালক বা ফ্লাক্স যোগ করা হয়। ঠিক আছে, সেই বিগালক কিন্তু ওই যে ধাতু নিষ্কাশনের ওই বিগালক, যে সোডিয়ামের সাথে আমি কি মিশাইলাম, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশালাম যাতে কম তাপমাত্রায় সেটাকে গলাতে পারি, সেই বিগালক। ওই বিগালক আর এই বিগালকের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এতটুকু। কোনটা? এখন এখন ওই বিগালক আর এই বিগালকের মধ্যে মিলাই ফেললে হবে না, আমি ক্লিয়ারলি বলতে চাই। ঠিক আছে, ওই বিগালক আর এই বিগালক ডিফারেন্ট। ওই বিগালকটা ছিল হচ্ছে তুমি যে ধাতুটা নিষ্কাশন দিবা সে আকরিকের সে আকরিকে যদি বেশি তাপমাত্রায় গলাইতে হয় তাহলে তাপমাত্রা যাতে হ্রাস করতে পারে। আর এই যে বিগালকটা, সেই বিগালকটা তোমাকে ভালো একটা কাজ করবে, সেটা হচ্ছে খনিজ মলকে সে ব্যবহার উপযোগী একটা পদার্থে পরিণত করে দিবে। যেমন এখানে ক্যালসিয়াম সিলিকেট তৈরি হচ্ছে, তাহলে ক্যালসিয়াম সিলিকেট কোথায় কাজে লাগে সেটা তোমাকে আমি বলতেছি, বা ফেরাস সিলিকেট কোথায় কাজে লাগে। তোমরা ওই যে রেল লাইনের মধ্যে মনে করো ট্রেন দিয়ে যারা গেছো বা রেল লাইনের সামনে যারা দাঁড়ায় আছো, তারা খেয়াল করছো যে রেল লাইনের মধ্যে অনেক কালো কালো পাথর থাকে? খেয়াল করছো? যদি খেয়াল করে না থাকো তাহলে এরপরে যদি যে সময় যাবা টাবা খেয়াল করবা, কারণ যারা সায়েন্স স্টুডেন্ট তারা অনেক কিছু খেয়াল করে, অবজার্ভ করে। তাহলে ওই জায়গার ভিতরে তোমার ওই যে কালো কালো অংশগুলি যে আছে তোমার পাথরের টুকরার মতো ঝাঁঝরা ঝাঁঝরা পাথর, ঠিক আছে, ওই পাথরগুলি হচ্ছে তোমার এই যে ক্যালসিয়াম সিলিকেট তারপরে আয়রন সিলিকেট এগুলি। ওইটা হচ্ছে তোমার এই যে রেলওয়ে যে ট্র্যাক আছে সেই ট্র্যাককে স্টেবল করার জন্য এটা ব্যবহৃত হয়। এটা যদি না থাকে তাহলে যেই ট্র্যাকের উপর দিয়ে বা যে লাইনের উপর দিয়ে তোমার ট্রেনটা চলবে সেই লাইনটা স্টেবল থাকে না, মানে ওইটা মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য ওখানে দেওয়া হয়, ওই যে কি বলে আরে ওই যে ক্যালসিয়াম সিলিকেট বা ফেরাস সিলিকেটের মতো এই পদার্থগুলো দেওয়া হয় যাতে মনে করো এটার ট্র্যাকের স্টেবিলিটি যেন বেড়ে যায়। বুঝতে পেরেছো? বুঝতে পারো? যেমন মনে করো তুমি মনে করো যে ট্রেনটা দুইটা দুইটা লাইনের উপর দিয়ে চলতেছে, এখন মনে করো সেটা বেটার, নাকি তুমি মনে করো ট্রেনের পুরো লাইনের উপরে মনে করো এরকম মানে তোমার এই ক্যালসিয়াম সিলিকেট তারপরে ফেরাস সিলিকেট তারপরে তোমার মনে করো যে ধামা পাথর এগুলি ছড়ানো ছিল, তাহলে কোন অবস্থায় স্টেবিলিটি বেশি হবে ট্রেনটা? যে সময় নাকি দুইটা লাইনের উপর দিয়ে চলতেছে, নাকি যে সময় নিচে চাপ পড়তেছে ট্রেনের জন্য পাথরগুলি আছে, সেটা বলো। বলো বলো, তাড়াতাড়ি বলো। যখন চাপটা, এই জন্য এখানে বলা হয় যে তোমার স্টেবল একটা ট্র্যাক মেনটেন করার জন্য আমরা এই জিনিসগুলি ব্যবহার করি। তাহলে ফেলনা যাবে না, খনিজ মৌলগুলি ফেলনা যাবে না, আমরা ওই জায়গার ভিতরে এটাকে কাজে লাগিয়ে ফেলতে পারি। তাহলে বলছি ধাতু মৌল গলিত লোহা নির্গত হওয়ার জন্য চুলির নিচের দিকে আলাদা আলাদা পথ থাকে। ঠিক আছে, এটা চিত্রে দেখানো হয়েছে। চিত্রে দেখানো হচ্ছে যে বাম দিক দিয়ে ধাতু মৌল নির্গত হচ্ছে, ডান দিক দিয়ে গলিত লোহা নির্গত হচ্ছে। তাহলে গলিত লোহার সাথে কার্বন এবং ফসফরাস ম্যাঙ্গানিজ ইত্যাদি মিশ্রিত থাকে, এই যে আমরা দেখতেছি PMnSi। তাহলে কঠিন অবস্থায় এটি ঢালাই লোহা নামে পরিচিত। এটি শক্ত হলেও বেশিরভাগ কাজে ব্যবহারের জন্য ভঙ্গুর বিধায় অনুপযুক্ত। তাহলে যে ঢালাই লোহা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেশিরভাগ কাজে আমরা ব্যবহার করতে যদি যাই তাহলে সেগুলি দেখা যায় ভঙ্গুর বলে কাজ করার অনুপযোগী হয়ে যায়। তাহলে সেটার মধ্যে যদি আমরা কার্বনের যে পার্সেন্টেজ আছে, কার্বনের পার্সেন্টেজ বাড়ায় বা কমায় আমরা বিভিন্ন ধরনের লোহায় আমরা পরিণত করতে পারি। কখন আমরা এটাকে ইস্পাত বানাতে পারি, কখনো তোমার মরিচাবিহীন ইস্পাত বানাতে পারি। তাহলে আমাদের ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের লোহাতে আমরা সেটাকে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? বলো।
হ্যাঁ বলো বলো। ইয়েস স্যার। এখন তোমাদের আমি 6 নম্বরের প্রথম অংশটা বুঝিয়ে দিব। 6 নম্বরের প্রথম অংশটা বুঝিয়ে দিব, তারপরে তোমরা পরবর্তী স্ক্রিনশট গ্রহণ করবে। বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত মৌলদ্রয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি হয় না। উক্তিটি যথার্থ, কেননা বর্ণিত মৌলদ্রয়কে খোলা বাতাসে রাখা হলে লোহা ক্ষয়প্রাপ্ত হলেও অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না। তারপর অ্যালুমিনিয়ামের রিজনটা অত বড় না, এটা মোটামুটি ইজি আছে। বলা হচ্ছে অ্যালুমিনিয়াম একটি ধাতু যাকে খোলা বাতাসে রেখে দিলে দ্রুত বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হওয়ার কারণে এর উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি ক্ষয়রোধী আস্তরণ থাকে। তাহলে অ্যালুমিনিয়ামকে যদি তুমি পিওর অ্যালুমিনিয়ামকে যদি বাতাসে রেখে দাও, তাহলে বাতাসের অক্সিজেনের সাথে সেটা রিয়েকশন করে কি মানে নিচে রিয়েকশনে দেওয়া হচ্ছে যে 4Al+3O2, সেখান থেকে হচ্ছে 2Al2O3। তাহলে সে অ্যালুমিনিয়াম ধাতুটা তার নিজের উপরে কিসের একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে? বলো। অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। সেই আস্তরণটা পরবর্তীতে এই বাতাসকে আর অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে দিচ্ছে নাকি বাধা দিয়ে রাখছে? বাধা দিয়ে রাখছে। যেমন আমার ছিল অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতুকে আমি বাতাসে রেখে দিলাম, পিওর অ্যালুমিনিয়াম ধাতুকে। তাহলে আমি কিছুক্ষণ পরে কি উপরে কি যে উপরে যে আস্তরণটা জমছে যে আস্তরণটা কি অ্যালুমিনিয়ামের আস্তরণ নাকি অলরেডি সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেছে বিক্রিয়া করে? অলরেডি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেছে। তাহলে পরবর্তীতে আর অক্সিজেন, বাতাসের অক্সিজেন যদি অ্যালুমিনিয়াম থাকতো তাহলে তো বিক্রিয়া করছে, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি আবার অক্সিজেনের সাথে বিক্রিয়ায় যাবে নাকি যাবে না? তো যাবেন। যাবে না। যদি না যায় তাহলে পরবর্তীতে দেখা যায় যে ওইটা ইকে মানে পরবর্তী মানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে বের করে ভিতরে যে অ্যালুমিনিয়াম আছে সেটাকে ক্ষয়প্রাপ্ত করতে পারে না। ঠিক আছে? তাহলে বলছে পরবর্তীতে আর কোনো বিক্রিয়া ঘটে না বিধায় খোলা বাতাসে রেখে দিলে ধাতুটি ক্ষয়প্রাপ্ত হয় না। ঠিক আছে? এখন আমি তোমাকে আরেকটা প্যারা বুঝাবো, কারণ এটা হচ্ছে এটার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া নাই। কাজে এটা বুঝাইলে তোমার মনে করো বাকিটা জারণ বিজারণ এক জিনিস নিয়ে সময় নিয়ে তারপর 7 ছিল বোধহয় সেকেন্ড টার্মে না? হুম? ইয়েস স্যার। তাহলে ওইটা একটু সময় নিয়ে একদিন বুঝিয়ে দিলে মানে অন্তত পক্ষে 5টা ডিগ্রিও যদি বুঝিয়ে দিই তাহলে তুমি পরবর্তীতে এখানে ব্যাক করলে তুমি মনে করো সেখান থেকে লিখতে পারবে। তাহলে বলছে যে এই ইন্দ্রজীবকে বর্ণিত দ্বিতীয় মূল্য অর্থাৎ লোহা অথবা লোহার সংকট ধাতু তৈরি জিনিসপত্র যেমন জানালা, গ্রিল, আলমিরা ইত্যাদি খোলা বাতাসে দীর্ঘদিন রেখে দিলে লালচে বাদামি বর্ণের এক ধরনের পদার্থ তৈরি হওয়ার মাধ্যমে এগুলি ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে? তাহলে লোহাকে তুমি রেখে দিলা, লোহা কি লোহা থাকবে নাকি লালচে বাদামি বর্ণের এক বিশেষ ধরনের পদার্থে কনভার্ট হবে? বলো। লালচে বাদামি বর্ণের এক বিশেষ ধরনের পদার্থ থাকবে। এই যে বিশেষ পদার্থটা, সেই বিশেষ পদার্থটাকে আমরা মরিচা বলে জানি, এবং সেটা মারাত্মক বাজে একটা জিনিস। সেটা হচ্ছে যে তোমার ওই মনে করো যে ওইটা মনে করো ভেঙে যায়। ঠিক আছে? ওইটা ভেঙে যায়, এমনকি তুমি যদি যে তুমি যদি বর্তমানে আমি অনেক জায়গায় যাওয়ার সময় দেখি যে রড রেখে দিচ্ছে, রডের উপরে মরিচা পড়ে গেছে। বুঝতে পারছো তোমরা এই সিনারিও রাস্তাঘাটে চলার সময়? ইয়েস স্যার। হ্যাঁ, আমি যে বিক্রমপুর গার্ডেন সিটির সামনে দিয়ে আসতেছিলাম, ওখানে কনস্ট্রাকশনের জন্য অনেকগুলো রড রাখছে। আমি দেখলাম এটা হচ্ছে 1 সপ্তাহ, আমি প্রথম দিন দেখলাম মোটামুটি ফ্রেশ রড এনে রাখছে, 2 দিন পরে দেখি এটার উপর মরিচা পড়ে গেছে। তাহলে বুঝতে পারো যে কতটা তাড়াতাড়ি রিয়েকশনটা হয়। এতগুলি লোহার তোমার মানে তোমার আছে এই তোমার রড, সেই রড গুলিকে মনে করো সে উপরে ওই ভঙ্গুর পদার্থটা তৈরি করে দিচ্ছে। চিন্তা করতে পারো? বলো। হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে ওখান থেকে রিয়েকশন ছাড়া হচ্ছে না। বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, আয়রনের সাথে তার বিক্রিয়া হওয়ার মাধ্যমে সেগুলি তৈরি হয়ে যাচ্ছে, লোহাটা আর লোহাটা হচ্ছে। তাহলে বলছে লালচে বাদামি বর্ণের পদার্থটি মরিচা নামে পরিচিত, যা আসলে পানিযুক্ত বা আর্দ্র আয়রন অক্সাইড বা H2O3 এর সাথে N মলিকুল পাওয়া যায়। তাহলে মরিচাতে পানির অণুর সংযুতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। মানে অনেকে বলে যে এখানে এন এর মান হবে 3, অনেকে বলে এন এর মান হবে 5, অনেকে বলে এন এর মান হবে 7, 3, 5, 7 এই ধরনের বইলে থেকে আর কি সায়েন্টিস্ট যারা আছে। এই জন্য এখানে এন দেওয়া হয়েছে যে ঠিক আছে সবার কথাই থাক, যার যেটা মনে হলো সেটা বসাই দেয়। বিষয়টা এরকম। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন নিচে হইতেছে তোমার জারণ বিজারণ বিক্রিয়াটা। স্যার, বলো। স্যার ওই লোহার রডকে এভাবে মরিচা থেকে বাঁচাতে স্যার আমরা ওই রং করে দেয় না কেন? না, এটা তো তোমার থেকে দিবে না রং করে। এই তোমার যেটা যারা নাকি তোমার কাছে রডটা সেল করবে তারা তো তোমাকে রং করে দিবে না। ঠিক আছে? তোমার যেটা করতে হবে, তুমি যদি করতে চাও রংটা, তাহলে আইনা তোমাকে ওই দিনের মধ্যে রং করে ফেলতে হবে। এটা করতে হবে কাজ।
বুঝছো? আর এমনই মনে করো সমস্যা, এমনই সমস্যা তোমাকে আমি কি বলবো, মনে করো তুমি ছাদের উপরে, মনে করো তুমি একটা বিল্ডিং এর তুমি একতলা কমপ্লিট করলে, একতলা কমপ্লিট করে তুমি মনে করো কলামের যে রড গুলো আছে বা পিলারের রড গুলো আছে সেই পিলারের মধ্যে দিয়ে তুমি রড গুলো বাইর করে রাখলা, খেয়াল করো, ঠিক আছে? তাহলে যদি বাইর করে রাখো, ওই রডের মধ্যে মরিচা পইরা মনে করো ভিতরে পর্যন্ত যাবে মরিচারি ইফেক্ট। তাহলে তোমার যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর মনে করো যে স্থাপনা, সেই স্থাপনার ফাউন্ডেশনে 12টা বাজবে আসছে। কি বলছি বুঝাতে পারছি? ইয়েস স্যার। তাহলে ইঞ্জিনিয়ারিং সাজেশন কি? ইঞ্জিনিয়ারিং সাজেশন হচ্ছে যেহেতু আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার এই বিষয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং সাজেশন হচ্ছে এরকম যে তুমি ওই রডগুলোকে কি করবা, ঠিক আছে? ওই রডগুলোকে তুমি মনে করো পরবর্তীতে আরো অনেকে আবার কনস্ট্রাকশন করতে চায়, এই জন্য রডের কিছু পার্ট বের করে রাখে, পুরাটা কেটে রাখলে আবার নিচের রডের সাথে জোড়া দিতে সমস্যা হয়। এই জন্য তুমি যদি পরবর্তীতে তোমার ইচ্ছা না থাকে তোলার, তাহলে তুমি ওই রডটাকে তোমার মনে করো পিলার বরাবর কাইটা সমান করবা, সমান করে উপরে মনে করো রড বরাবর তুমি দিয়ে দিবা, কালার টালার দিয়ে দিবা। আর যদি তোমার ইচ্ছা থাকে যে পরবর্তীতে তুমি এটাকে আরো বাড়াইবা উপরে থেকে বিল্ডিংটারে, তাহলে এই পুরো রড গুলিরে মনে করো কোনো একটা রং স্প্রে তুমি করে দিবা, রং করে দিবা, ঠিক আছে? কালার করে দিবা, কালার করে দিলে তোমার এটাই হবে না, ওইটার পরবর্তীতে তোমার মনে করো যে মরিচার যে লেয়ারটা সেটা মনে করো একদম পিলারের ভিতর পর্যন্ত তখন আর যাইতে পারবে না। কি বলছি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, বুঝিয়ে তো। তাহলে বাড়ি টাড়ি করলে বা নিজেরা ইঞ্জিনিয়ার হলে এই বিষয়গুলি তো তোমাদের আবার করতে হবে। ইঞ্জিনিয়ার যদি হয় সাবজেক্টে, তাহলে এগুলি একটু বিশেষভাবে মনে রাখবে। এরপর হচ্ছে যে দেখো, এই যে খনিজ মলকে কিভাবে ধাতু মলে রূপান্তরিত করা হয়, তারপরে নিম্নলিখিত আকরিকগুলো থেকে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন সমীকরণ সহ বর্ণনা করো। বর্ণনা বানানটা একটু ভুলে গেছে, সরি ফর দ্যাট। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করতেছি যে তোমাদেরকে আমি অলরেডি যে জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক নিষ্কাশন শিখাইছি না, ইয়েস স্যার। ওই যে একটা উত্তরের মধ্যে। তারপরে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন শিখাইছি না। ইয়েস স্যার, হয়েছিল এটার ভিত্তি। গ্যালেনা থেকে তোমাকে লেড নিষ্কাশন শিখাইছি না কও। ইয়েস স্যার। তারপরে সাগরের পানি থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন শিখাইছি। ইয়েস স্যার। তারপরে ম্যাগনেটাইট, হেমাটাইট, ব্রাউন হেমাটাইট থেকে আয়রন নিষ্কাশন শিখাইছি। ইয়েস স্যার। বাকি আছে তাহলে তোমার কি বেশি হচ্ছে শিখাই ফেলছি, ঠিক আছে? বাকি আছে কি তাইলে? চালকোসাইট, কপার পাইরেট, ক্যালামাইন, চুনাপাথর, সিন্নামার, নাকি? তার মধ্যে ক্যালামাইন তো তুমি দেখলেই বলতে পারবা, পারবা না? তোমার সাহস হচ্ছে না ক্যালামাইন দেখে বলার? বলো। স্যার কপার পাইরাইট ওগুলো স্যার। হ্যাঁ, কপার পাইরেট তো হয়নি, আমি তো বললাম যে কয়েকটা মাত্র বাকি আছে। এখন তোমার আমি যদি বলি যে একটু বলো দেখি ক্যালামাইন আকরিকটা দেখা, তুমি যদি একটু গেস করবো, মনে করো তুমি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার কাছে মনে করো তোমার ক্লায়েন্ট সাজেশন চাচ্ছে যে স্যার এই আকরিক থেকে আমি ধাতু নিষ্কাশন করতে চাই, কিভাবে করবো আপনি আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে? তাইলে তুমি মনে করো তখন ক্যালামাইন থেকে কেমনে কেমনে তুমি করবা মনে করো কাজটা, বলো তো দেখি। যেমন সংকেতটা তুমি জেড এন সিও থ্রি দেখলা, এই সংকেত থেকে তোমার মনের মধ্যে কি কি বিষয় উদয় হচ্ছে? স্যার বশীকরণ করতে হবে। স্পষ্টীকরণ করতে হবে। গুড, ভেরি গুড। প্রথমে চূর্ণ বিচূর্ণ করবা, ব ক্রাশার, জো ক্রাশার দিয়ে করবা। করে তারপরে তুমি কি করবা, মিহিদানা বানালা। মিহিদানা বানানোর পরে তোমার আস্তে আস্তে কিসের কাজ, এই ঘনীকরণ বা গাঢ়ীকরণ, ঠিক আছে? তাহলে তুমি এই ঘনীকরণ বা গাঢ়ীকরণ করলা। ঘনীকরণ বা গাঢ়ীকরণ করণের পরে তারপরে তুমি কি করবা, এই ঘনীকরণ বা গাঢ়ীকরণ করা শেষ, তারপরে তুমি এটা অক্সাইডে রূপান্তরিত করবা। তাহলে অক্সাইডে রূপান্তরিত করার জন্য তুমি দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে বশীকরণ আর বা ক্যালসিনেশন, আর একটা হচ্ছে তাপজারণ বা রোস্টিং। দুইটার মধ্যে থেকে কোনটাকে বেছে নিবি বললি? বশীকরণ। বশীকরণ কে বেছে নিবে, কারণ কার্বনের চাকরি এবং এই যে পানিযুক্ত আগ্নেয়ের ক্ষেত্রে বশীকরণ পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, তাপজারণ অ্যাপ্লাই করা হচ্ছে এই তোমার সালফাইড অক্সাইডের ক্ষেত্রে, রাইট? রাইট, ইয়েস রাইট। স্যার। হ্যাঁ, তারপরে তুমি জিঙ্ক অক্সাইড বাইর করলা। জিঙ্ক অক্সাইড বাইর করানোর পরে তারপরে তুমি কি কাজটা করবা, তড়িৎ বিশ্লেষণে যাবা নাকি তুমি কার্বন বিতরণে থাকবা? স্যার কার্বন বিজারণ সম্ভব হলে কার্বন বিজারণ দিয়ে করবো, আর যদি তা না হয় তারপরে স্যার তড়িৎ বিজারণ। তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, তাহলে তুমি মনে করো যে কার্বন বিতরণ আর তড়িৎ বিশ্লেষণ দুইটার মধ্যে কার্বন বিতরণকে বেছে নেওয়ার কারণটা কি? কারণ স্যার এটা তড়িৎ বিজারণ চেয়ে কম ব্যয়বহুল। রাইট, ভেরি গুড। এই তো ডিসিশন, এগুলি দিতে হবে। এগুলি হচ্ছে কি, ওই যে মানে এগুলি হচ্ছে নলেজটা আসবে কিভাবে, একটু স্টাডি করতে হবে, বললেই অটোমেটিক চলে আসবে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে।
তুমি নিজে একজন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে এই জিনিসটা আমাকে এমনি নিষ্কাশন করতে হবে। শুধুমাত্র তোমার ফিল্ডে যে একটু দেখাটা বাকি, আর কোনো কিছু বাকি নেই। বাদ বাকি সবকিছু তোমার কিন্তু হয়ে গেছে। তাহলে তুমি এটার সাথে কার্বন মিশিয়ে দিবা, ওই জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনটা চলে যাবে কার্বনের সাথে, তাহলে কার্বন মনোক্সাইড হবে প্লাস জিঙ্ক হবে। তোমার জিঙ্ক দরকার, তুমি জিঙ্ক বের করে নিয়ে আসবা। কোনো সমস্যা আছে? বলো। ওকে। হ্যাঁ, তারপরে তোমার যদি বলি চুনা পাথর থেকে কেমনে করবা, তোমার জবাব কি হবে? চুনা পাথর CaCO3, সেটা কি পদ্ধতি? তুমি ওটারে চূর্ণ বিচূর্ণ করবা, ক্র্যাশ করবা, মিহি পাউডার বানাবা, ঘনীকরণ করবা। ঘনীকরণের পরে তুমি তাপ দিবা, অক্সাইড হবে। তাহলে ঘষীকরণই করবা নাকি তাপ জ্বালানি করবা? বশীকরণ। ঘষীকরণ করবা। তাহলে ঘষীকরণ করলে তুমি মনে করো ক্যালসিয়াম অক্সাইড পাবা। সেই ক্যালসিয়াম অক্সাইড থেকে তুমি যে ধাতু নিষ্কাশন করবা, ক্যালসিয়াম ধাতু, সেটার জন্য তুমি তাপ জারণ, সরি, ওই কার্বন বিজারণ এবং ইসের তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটিকে বেছে নিবে? তড়িৎ বিশ্লেষণ। কেন বেছে নিবে? কারণ স্যার এখানে কার্বন স্যার এটা অনেক উপরে, সক্রিয়তা থ্রিটা অনেক উপরে। আমি এই তো চাচ্ছি সবাই মনোযোগ দিবে, সবাই এইভাবে বলতে পারতে হবে যে ক্যালসিয়াম যে ধাতুটা সেটা সক্রিয়তা গুলো অনেক উপরের দিকে। কে না কে, প্রথমে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, 3 নাম্বারই ক্যালসিয়াম, অনেক সক্রিয়তা বেশি আছে। তাইলে যদি কার্বন ওকে এই করতে যায়, কার্বনের যদি ওর সাথে বাহাদুরি করতে যায়, কার্বন তো পারবে না। ঠিক আছে, সে কি করবে? অক্সিজেনকে তো ছাড়বেই না, কিছু অক্সিজেনকে ছাড়বে। আর মনে করো সে ওই যে কার্বন যাবে সেই কার্বনকে তার নিজের সাথে যুক্ত করে রেখে দিবে। করবে না এই কাজ? ঠিক স্যার। হ্যাঁ। তাহলে এই জন্য তুমি এটা করতে পারতেছো না। তাহলে তুমি কি করবে? তড়িৎ বিশ্লেষণ করবা। ক্যালসিয়াম অক্সাইডে তাপ দিবা, তাপ দিলে CO2+ O2 মাইনাস হবে। CO2+ হচ্ছে পজিটিভ, সে যাবে হচ্ছে ক্যাথোডের দিকে, O2 মাইনাস হচ্ছে নেগেটিভ, সে যাবে অ্যানোডের দিকে। তাহলে CO2+ এর 2টি ইলেকট্রন, সব 2টি ইলেকট্রন খেয়ে ক্যালসিয়াম হয়ে যাবে। O2 মাইনাসের 2টি ইলেকট্রন বেশি, 2টি ইলেকট্রন ছেড়ে অক্সিজেন পরমাণু হবে। একটা অক্সিজেন পরমাণুর সাথে আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেনের একটা অণু হয়ে যাবে। হলো নি প্রসেস কমপ্লিট? হ্যাঁ, আমি কিন্তু বর্ণনার মধ্যে কিন্তু আমি এগুলি আর কিছু লিখি নাই। তুমি বিশ্বাস না করলে তোমার আমি একটু দেখাই, দেখো যে বর্ণনার মধ্যে এটি দেখো, তোমরা যেটা কইলা এই জিনিসই তোমার মানে এখানে লেখা আছে। বুঝছো? এই যে দেখো, এই জিনিস সেম জিনিস মনে করে এখানে লেখা আছে। তার মানে কি তুমি এই চ্যাপ্টারের মোটামুটি ভাবে তুমি এই চ্যাপ্টারের মেইন জিনিসটা ধরে ফেলছো। ঠিক আছে, এই চ্যাপ্টারের মেইন জিনিসটা তুমি ধরে ফেলছো। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। আহ হয়ে গেল যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে, এই যে প্রথমে হচ্ছে মানে মিহি পাউডার করলা, তারপরে হচ্ছে তুমি ওই যে হাইড্রোলাইটিক পদ্ধতিতে বা অভিকর্ষের ফলের সাহায্যে পৃথক করলা, তারপরে হচ্ছে যে তাপ দিয়া তুমি জিঙ্ক অক্সাইড বানালা, কার্বন মিশালা, জিঙ্ক হয়ে গেল। ঠিক না? তারপরে এই যে দেখো ক্যালসিয়াম কার্বনিক একই ইয়ে হচ্ছে এখানে। স্যার কিভাবে বুঝবো যে ঘনীকরণের ক্ষেত্রে কোন পদ্ধতি কাজে লাগবে? এটা আস্তে আস্তে দেখলে দেখতে 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 থাকলে বুঝতে হয়। ঠিক আছে, আস্তে আস্তে বুঝা যাবে। এখানে মনে করো যে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমি অ্যাসিড বলছি। ঠিক আছে, তোমরা যেটা বললো আমি সেটাই বলছি। তাই দেখো, তার মানে কি তোমাদের সাথে আমার একটা সুপার ম্যাচিং হয়ে গেছে। আর যারা নাকি স্টাডি করছে চ্যাপ্টারটা তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এটা খুব ভালো একটা চ্যাপ্টার। আর যারা নাকি স্টাডি করে নাই তারা অবশ্যই স্টাডি করে দিবে। এখন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলি খাতার মধ্যে তুলে নিয়ে, মানে আমি বলছি। স্যার সব জায়গায় দেখাবেন না? হ্যাঁ, আজকে আর হবে না বাবা। আর মনে করো টায়ার্ড থাকি তো, অনেক স্কুলে ক্লাস ক্লাস নিতে হয় তো। এটা একটু স্ক্রিনশট নাও তো, সবই যেন একটা স্ক্রিনশট নাও। আর বলো খাতা খুলবা, বলো কারা বাকি আছে স্ক্রিনশট নেওয়া। ও স্যার। পরে আসো, খনিজ মলকে কিভাবে ধাতু মলে রূপান্তরিত করা হয় এটা একটু মনোযোগ দিয়ে পড়বা। একটু পড়া দেখি বুঝলা, তারপরে পড়বে এই স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি। কারো বাকি থাকলে বলো। বাকি নেই, যেহেতু রেসপন্স নাই তাদের বাকি নাই। তারপরে তারপরে হচ্ছে এটা একটু নিয়ে নাও। স্যার উপরের লাইনটা কি নেওয়া হয়েছিল? উপরে লাইন নেওয়া হয়েছিল। নিয়েছো?
ইয়েস স্যার। দেখো করে লিখছিলাম ক্লাস চেক করা হয় দেখো। তারপরে লিখবা কোনটা এখানে কোন পর্যন্ত গেছিলাম বললাম তোমার কোন পর্যন্ত গেছিলাম ক্ষারীয় ক্লাস পর্যন্ত বোধ হয়। এরপরে চলে আসো দয়া করে এই স্ক্রিনশটটি গ্রহণ করো। গ্রহণ করো। আচ্ছা ওইটুকু করো আর অন্যান্য এখানে তো 5 মিনিট সেশন করাই হচ্ছে আমাদের অনেকখানি করা হয়েছে। তাহলে আমি আর বেশি পরিমাণে লোড দিচ্ছি না। আমি চাচ্ছি যে তুমি এটুকু অংশ খাতা